এ প্রতিশ্রুতিকে একজন আরেকজনকে কটাক্ষ করেছে, এটা তো এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো উনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আমি আমার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছি। এভাবেই কথা রাখুক, এটি তো আমরা চাই। চেয়েছিলাম জুলাই সনদের ব্যাপারেও কথা রাখবে, রাখে নাই, কিন্তু ওটা কিন্তু সাংঘাতিক কথা। আমি আমার পোস্টে আমি বলেছি যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এই জন্য থ্যাঙ্কফুল। অ্যাট দ্য সেম টাইম তিরস্কার, আপনার পার্টিকুলার ব্যক্তিকে পার্টিকুলার অপরাধের জন্য পার্টিকুলারলি দোষারোপ করতে হয়, এটা হলো ক্রিমিনাল অফেন্স। আর পাবলিক পারসেপশন, এটা আপনি ইন জেনারেল অনেক আলাপ আলোচনা করতে পারবেন। যখনই আপনি বিচারের প্রশ্ন আসবেন, লায়াবিলিটির প্রশ্ন আসবেন, তখন আপনাকে স্পেসিফিক হতে হবে। শোনা কথা, আরেকজন শুনছে, কয়েকজন মিলে আলোচনা করছে, এগুলোতে তার বিচার হবে না, এগুলোতে পারসেপশন হতে পারে। এটার সাথে লজিক্যালি যদি আমরা চিন্তা করি যে কেন নেওয়া হলো, ক্রিমিনাল অফেন্সের বিচার লজিক দিয়ে হবে না। ক্রিমিনাল অফেন্সের বিচার করতে গেলে আপনাকে এভিডেন্স লাগবে, আর নাহলে কাউকে আপনি সাজা দিতে পারবেন না। লজিক্যাল ডিডাকশন যদি করেন, যেহেতু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জন্য এ বি সি সবাই দোষ, এটার নাম ক্রিমিনাল বিচার না। ক্রিমিনাল বিচার হলো সুনির্দিষ্টভাবে বলতে হবে মিস্টার এ অমুক তারিখ অমুক জায়গায় দিজ অফেন্সেস কমিটেড, তার সাপোর্টে দিজ আর দ্য এভিডেন্সেস, সো পানিশ হিম। এখন যদি যাদের কথা আমরা বলছি, সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন, সত্যিকার অর্থে বলেছেন, আসলে এটাই হওয়া উচিত। তদন্তে যদি পাওয়া যায় কেউ লায়াবল, তাহলে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন, কিন্তু কাউকে ডিফেম করাটা ঠিক না, অনুমানের ভিত্তিতে ডিফেম করাটা ঠিক না। আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেটা বিচারের বিষয়বস্তু হবে না। তা আমি আহ্বান জানাবো, এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে, লেট ইট বি ইনভেস্টিগেটেড। ওকে, কিন্তু অনেকে যে বলে যে রাজসাক্ষী করা হয়েছে তাকে, কারণ তার ভাই জামাতের ঘনিষ্ঠ, এই ধরনের সমালোচনা যে করে, সেই জায়গায় আপনি কি বলবেন? তাকে আসলে রাজসাক্ষী করার কি এমন প্রয়োজন ছিল? কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছিল তো আসলে একদম সবার সামনেই করেছে, এটা আমরা দেখেছি। এই জাস্টিফিকেশনটা যদি জানতে চান, তাহলে আপনাকে বুঝতে হচ্ছে টেন্ডার অফ পার্ডনটা জিনিসটা কি। এটা বিচারের খুবই সেন্সিটিভ এক থিওরি। কি থিওরি জানেন? আপনি কি জানেন ন্যাশনাল সিকিউরিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে? আপনি জানেন সেটা? এটা জানতে কে জানবে? যে পার্টিসিপেন্ট সে জানবে। কোর কমিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা কে জানবে? কোর কমিটির পার্টিসিপেন্ট যারা, তারা জানবে। মন্ত্রীদের যে মিটিং হয়েছে, ক্লোজ ডোর মিটিং, সেখানে কি হয়েছে সেটা কে জানবে? লেথাল উইপন মারার অর্ডারটা যে দিয়েছে, সেটা কোন জায়গায় দিয়েছে? আইজিপি কোথা থেকে রিসিভ করেছেন? এভাবে আপনি টকশোর সাবজেক্ট ম্যাটার বানাইতে পারবেন, কিন্তু বিচার করতে গেলে আপনি যখন একটা এভিডেন্সকে আদালত উপস্থাপন করবেন, আদার সাইডকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে। তারপরে টেস্ট হবে যে এই বিচার্য বিষয়টা গ্রহণযোগ্য হবে কি হবে না। একজন পার্টিসিপেন্ট, বলেন তো মিনিস্ট্রি অফ হোম মিনিস্টার অফিসে, তৎকালীন হোম মিনিস্টারের বাসায় রাত 9টা থেকে প্রতিদিন যে কোর কমিটির মিটিং বসতো, সেই মিটিংয়ে কি আলোচনা হতো এটা কে বলবে? ওই সাবজেক্ট ম্যাটারটা কি? তার মানে কি যে সকল অপরাধী একজন রাজসাক্ষী পাওয়া যায় না? কথা শুনে নেন। বিচার করা হচ্ছে কিন্তু কমন রেসপন্সিবিলিটির। শেখ হাসিনা তো এসে ফায়ার করেনি, কিন্তু শেখ হাসিনার ইনস্ট্রাকশনটা অপরাধ, এটার জন্য আপনি বিচার করছেন। তাহলে ইনস্ট্রাকশনের এভিডেন্সটা কি? আমরা ফোন কনভারসেশন দেখেছি, এক ফোন কল দিয়ে বিচার করতে পারবেন। সেটা ফরেনসিক টেস্ট করে যদি দেখা যায় যে সত্যি, তাহলে কেন হবে না? এটাই তো বিচারের বিষয়ে সুনির্দিষ্ট এভিডেন্স থাকা না থাকার জ্ঞানের প্রশ্ন। আপনি কোর কমিটির মিটিংয়ে হোম মিনিস্টারকে সাজা দিচ্ছেন। হোম মিনিস্টার একটা পেয়েছেন, একটা কল, একটা অডিও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি আমরা। কারণ হোম মিনিস্টারকে আমাদের চোখের সামনে তাকে দেখা যায়, স্যার একটা মারলে বাকিটি কোথায়? এটা হোম মিনিস্টারের কথা? এটা তো একজন পুলিশ অফিসারের কথা বলছেন আপনি। তখন তো সে কিছু বলে নাই, হোম মিনিস্টার কিছু বলে নাই, হোম মিনিস্টার ওয়াজ সাইলেন্ট। তো হোম মিনিস্টারের যে ইনস্ট্রাকশনটা, যে অমুক গুলি করো, লেথাল ওয়েপন ব্যবহার করো, স্নাইপার ব্যবহার করো, এই এভিডেন্স কোথা থেকে পাবো? এই জন্য আমার মনে হয় এখানে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ, এটা ব্যবহৃত হয়েছিল এরশাদ শিকদারের মামলায়। এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে তাদের আর্গুমেন্ট, আর এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে না, শুধুমাত্র পারসেপশন ভিত্তিতে আলোচনা করবে। তাহলে কি এখানে সাবেক আইজিপি যদি রাজসাক্ষী না হতেন, তাহলে কি শেখ হাসিনার মানে বিচার হতো না? শেখ হাসিনার অপরাধের উইক এভিডেন্স আর স্ট্রং এভিডেন্স বুঝবেন আপনি। এভিডেন্সের সেকশন 3 তে বলা আছে উইচ এভিডেন্সেস আর স্ট্রঙ্গার, উইচ এভিডেন্সেস আর নট স্ট্রঙ্গার। আপনি তো সবকিছুকে এভিডেন্স আকারে হাজির করতে পারবেন, কোনটা মোস্ট রিলায়েবল হবে, এই প্রশ্ন কিন্তু সেখানে। এই বিচারটা তো আপনি করেছেন ঠিক। আপনি যে লজিক দিচ্ছেন, সেই লজিক চিন্তা করলে তো অনেক মানুষের ফাঁসি হয়ে গেছে, তাহলে উইক এভিডেন্সের ভিত্তিতে। রাজসাক্ষী ছাড়া বহু মানুষের ফাঁসি হয়ে গেছে। তাই তো হয়েছে। আমাকে উত্তরটা দিতে বলেন, প্রশ্নটা রেজ করার পরে লেট মি আনসার দ্য কোয়েশ্চেন। এই যে আপনি বলছেন তাই হয়, কিন্তু আপনি জানেন আমাদের দেশে ডেথ সেন্টেন্স শেষ পর্যন্ত টিকার রেশিও মাত্র 2%। নিম্ন আদালতে যে ডেথ সেন্টেন্স হয়, এটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত 100টায় মাত্র 2টা টিকে, বাকি সব শেষ পর্যন্ত কমিট হয়ে যায়। এটার পিছনে কারণ হলো এভিডেন্সিয়ারি ভ্যালুটা আমাদের দেশে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে। আমি মনে করি আপনি যখন বিচার করবেন, তখন অনুমান ভিত্তিক বিচার করলে কাজ হবে না, ইমোশনে তার বিচার হবে না। ইউ মাস্ট কালেক্ট এভিডেন্সেস। যদি এভিডেন্স কালেক্ট করতে না পারেন, তাহলে কাউকে যদি বিচার করে অযথা শাস্তি দেন, এটা তো পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে। প্রতিটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। যেখানে গিয়ে ঠেকে যাবেন, করতে পারবেন না বলে মনে হয়, সেখানে বিরোধী দলের সহযোগিতা যদি চান, আর বিরোধী দলের যদি কিঞ্চিত পরিমাণও
এবিলিটি থাকে টু হেল্প দ্য গভর্নমেন্ট, উই উইল হেল্প। ওকে, ঠিক আছে, আমরা একটু শুনবো জুলাই সনদ নিয়ে আপনি যে কথাটি বলছেন, প্রসঙ্গটি নিয়ে এসেছেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, আপনি বলেছেন নির্বাচনের সময় কি বলেছি সেটা ব্যাপার না, এখন কি হয়েছে সেটা ব্যাপার, কিন্তু নির্বাচনের সময় যা বলা হয়েছে সেটা কেন ব্যাপার হবে না? কারণ আমরা তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের একটা কালচার, পলিটিক্যাল কালচার চেঞ্জ হোক সেটা তো আমরা প্রত্যাশা রেখেছি, সেটা গঠনমূলক সমালোচনা হোক চেয়েছি। সেই জায়গা থেকে একটি দল তারা ভালো আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, সেটাকে নিয়ে যে রাজনীতি হয়েছে, এই বিষয়টি তো আসলে এটা অনেকেই ভালো লাগার কথা না। না, আমি এটা বলছি না, এটা ব্যাপার না, এটা বলি নাই। বলছি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া নেওয়াকে কেন্দ্র করে উভয় দিক থেকে আপনি দোষারোপ দেবেন। একদিকে একটা বলেছে, আরেকজন এটা খণ্ডন করেছে, এই পক্ষে একটা বলেছে, ওই পক্ষে একটা খণ্ডন করেছে। আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা। মানে একজন পলিটিক্যাল নেতা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন এটা অনেক সময়ই স্ট্যান্ডার্ডের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড হয় না। এই জন্য অনেকেই শব্দচয়ন করেন যেগুলো অনেকটা কাঁচা শব্দচয়ন। এটা সকল রাজনৈতিক দলের লোকের মধ্যে আপনি দেখতে পাবেন। বিগত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। এটা কিন্তু ইন জেনারেল পলিটিশিয়ান এজ এ হোল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আপনি বললে ঠিক হবে না। পলিটিক্যাল কালচারটাই আমি চাই ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাক। 5ই আগস্টের পরে যদি এই শিক্ষা না হয়ে থাকে, আচ্ছা বলেন আর কোন সময় হলে পরে আমরা বলবো যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই? এই চিন্তাকে সামনে রেখে আমরা এবার বলেছি যে আমরা একটা শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করতে চাই, যেটা শুধুমাত্র বিরোধী দল পার্লামেন্টে গেলাম আর ওয়ার্কআউট করলাম, এটা তো কোনো সমাধান হলো না। পার্টিকুলার কোনো ইস্যুতে আপনি ওয়ার্কআউট করতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এই ডিজাইনও থাকতে হবে হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট, তখনই আপনি ডেমোক্রেসিটা এস্টাবলিশ হবে। ফলে আমি কোনো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করলে সেটা আসলে সরকারকে, সেটা গভর্নমেন্টের পার্ট, কিন্তু গণমাধ্যমে যে ধরনের আলোচনা হয় অবশ্যই সেটা যদি কগনিজেন্সে নেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সেটাও একটা অনেক বড় ভূমিকা। তো হচ্ছে তদন্ত হলে সে শাস্তি পাবে। ওকে, আমার মনে হয় যে শুধু তদন্ত হলে শাস্তি পাবে এটার মধ্যে দিয়ে আমরা এই ইস্যুটাকে আলোচনা শেষ হয়ে যায়, কারণ এখানে আরও কিছু প্রশ্ন আছে। যখন এই বিষয়টি সামনে আসলো প্রথম, তার বিরুদ্ধে আমরা দেখছি যে তখন তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হলো, চিফ প্রসিকিউটর থেকে মামলা থেকে সরিয়ে দিলেন, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না, এটা আমি একটু জানতে চাই। না, মামলা থেকে তার আগে তো সে রিজাইন করেছে, মামলার থেকে সরে নেয়নি, তার নথিপত্র তার কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে, কালেক্ট করে নেওয়া হয়েছে, সে 3 দিন আগে তো রিজাইন করছে। না, এটা তো আপনি চিফ প্রসিকিউটর তো তার এই বিষয়টা আগে শুনেছিলেন, চিফ প্রসিকিউটর যখন শুনলেন তখনই এটা তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নিতে পারতেন কিনা? এটা গুরুত্বপূর্ণ একটা, ভীষণ গুরুতর একটা অভিযোগ তার বিরুদ্ধে। না, তিনি তো পদত্যাগ করেছেন, বিষয়টা তো অভিযোগ তদন্ত করতে দেখতে হবে না এটা জেনুইন কিনা। অ্যাডভান্স কি করে একজনের বিরুদ্ধে অবস্থা নেবে? সে তো এখন প্রসিকিউটর নাই, তবে সে এখনো লয়ার, এতে কোনো সন্দেহ নাই। সে যদি এরকম টাকা চেয়ে থাকে, এটা তো অপরাধ, তার বিচার হবে, তো বিচার তো না করে দেয়, তো বিচার হবে, তদন্ত হচ্ছে। যেমন আগের যে চিফ প্রসিকিউটর ছিল, আমরা শুনছি তিনিও নাকি এরকম চেয়েছিলেন, তার তো এখন চাকরি নাই, সে ব্যাপারে তো কোনো কিছু হলো না। তো আমার বক্তব্য হচ্ছে অভিযোগ তো অভিযোগই, সে তদন্ত যেটা হবে ধরলে। আগের চিফ প্রসিকিউটর এরকম অভিযোগ আসছিল না যে সেও টাকা পয়সা চেয়েছে আসামিদের কাছে, এই যে রাজসাক্ষী হয়েছে, রাজসাক্ষীর সাথে নেগোশিয়েট করে টাকা নিছে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো ধরেন বিচারের আওতায় আসলো না। তো এইটা তিনি রিজাইন করে গেছেন, তার এটা হোয়াটসঅ্যাপে কথা বলছে, অডিও ফাঁস হয়েছে, এটা নোটিশে আসছে। অভিযোগ তদন্ত হোক, তদন্ত হলে যেটা অপরাধ তার তো বিচার, সে এখানে যেহেতু থাকতে অপরাধটা করেছে তার বিচার হবে, বিচার থেকে তো তাকে মওকুফ করে দেওয়া হয়নি। বিক্রি হচ্ছে, তাই না? লাইনে দাঁড়িয়ে মানুষ কিনছে। আপনি কিন্তু ডিটারমাইন করতে পারছেন না যে তার যিনি এটা লাইনে দাঁড়িয়েছেন তার সোশিও ইকোনমিক অ্যাবিলিটি বা কন্ডিশনটা কোন পর্যায়ে। দেখা গেল যে বাইরে একটা ভোজ্য তেলের 1 লিটার তেলের দাম, ধরুন কথাটা আমি ঠিক মানে একটা অনুমান বলছি, ধরেন 100 টাকা, তো ওখান থেকে ধরেন 1 লিটার কিনলেন, 70 টাকা কিনলেন, 30 টাকা লাভ হলো।